বাংলাদেশের মহিলারা ঘরের মধ্যে ঘোড়া পোষে কেন, আর রাতে ঘোড়াকে দিয়ে কি কাজ করায়? এর কারণ জানলে আপনার হুঁশ উড়ে যাবে। আমি আমার কোয়ার্টারে চোখ বন্ধ করে ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলাম। তখনই হঠাৎ করে আমার মালকিনের আর তার ঘোড়া রেনবোর আওয়াজ শুনতে পেলাম, আর আমি চমকে গেলাম। কিছুক্ষণ আগেই তো আমি তার আস্তাবলের কাছ থেকে ফিরে আসলাম। সে তো নিজের জায়গায় একদম ঠিকঠাকই ছিল। তাহলে হঠাৎ করে কি এমন হলো যে সে এরকমভাবে জোরে ডেকে উঠল? কিছুক্ষণ আমি এমনি নিজের জায়গায় শুয়ে রইলাম, কিন্তু যখন আমার মনে হলো যে রেনবোর আওয়াজ সাধারণ নয়, বরং সব সময়ের থেকে একটু অন্যরকম মনে হলো, যে তার কোনো সমস্যা আছে, তখন আমি আর সহ্য করতে পারলাম না। তার দেখাশোনা করা আমার কর্তব্য ছিল না, কিন্তু আমি জন্তু জানোয়ারের ব্যাপারে ভীষণ আগ্রহী ছিলাম। এই জন্য এত রাতে নিজের বিছানা ছেড়ে কোয়ার্টারের বাইরে বেরিয়ে আসলাম। কেননা অনেক বেশি ঠান্ডা ছিল, বোধহয় তারও কোনো সমস্যা হতে পারে। তাই আমি আস্তাবলের কাছে গেলাম। সেখানকার অবস্থা আমার তো হুঁশ উড়িয়ে রেখে দিল। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমার মালকিন অদ্ভুত কাপড়ে নিজের ঘোড়ার সাথে যেভাবে দাঁড়িয়েছিল, আমি তাতে ভীষণ লজ্জা পেয়ে গেলাম। এমন মনে হচ্ছিল যে সে গভীর ঘুমে আছে আর বিছানা ছেড়ে এখানে চলে এসেছে। আমার মালকিন একজন লম্বা, ফর্সা, চিপচিপে আর সুন্দর মহিলা ছিল। তার কালো লম্বা চুল কোমর পর্যন্ত ছাপিয়ে গেছে, আর চাঁদের জ্যোৎস্নায় সে অনেক বেশি সুন্দর লাগছিল। সেই সময় সে বোধহয় নিজের মধ্যে ছিলই না। রাতের এই সময় ঘোড়ার পাশে আমার মালকিনের যে রূপ, রং বা যে অবস্থা ছিল, আমাকে তা চমকে যেতে বাধ্য করেছিল। সে ঘোড়ার কোমরে হাত দিয়ে তাকে গলায় জড়িয়ে সামলানোর চেষ্টা করতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন তার সাথে ঘোড়ার কোনো ভালো লাগার সম্পর্ক ছিল। মালকিনের আচরণ এমন ছিল যেন সে তাকে চুপ করাতে চাইছিল, কিন্তু মাঝরাতে মালকিন এখানে কি করতে এসেছিল, এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আর এরপর ঘোড়াটি যখন শান্ত হলো, তখন মালকিন তার মুখ নিজের পেটের সাথে লাগালো, আর পেট চাটানোর পর তার পেটে হাত দিয়ে তার পায়ের কাছে বসে পড়ল। মালকিনের এই অদ্ভুত আচরণ আমার তো হুঁশ উড়িয়ে দিয়েছিল, আর আমি সেখান থেকে ফিরে চলে এলাম। আমি ভাবতেও পারি না যে আমার একদম নতুন বাংলাদেশি মালকিন এরকম হতে পারে। যা কিছু আমি দেখে ফেলেছিলাম, তারপরে অন্য কিছু দেখার মতো সাহসই আমার মধ্যে বাকি ছিল না, আর যার কারণে আমি ফেরত এসে শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল না, কেননা আমার মাথায় মালকিনের সেই আচরণ ঘুরে বেড়াচ্ছিল। যতটা আমি বুঝতে পারলাম, সেটা আমার সহ্যের সীমার বাইরে ছিল। আমার মালকিন মাঝরাতে ঘোড়ার সাথে কিছুক্ষণ পরপর ঘোড়ার অল্প অল্প চিৎকারের আওয়াজ আসছিল, আর আমি ভাবতে লাগলাম যে মালকিন কেন এরকম জামা কাপড় পরেছিল? মালকিন মালিকের অনুপস্থিতির কারণে ঘোড়ার সাথেই? এই সমস্ত ভাবতে ভাবতে আমার ঘুম পেয়ে গেল। রাতে সেই কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে রান্নাঘরে গেলাম। তখন মালকিন জল খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আমার অপেক্ষা করছিল। আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো, কেননা জল খাবার বানানোর জন্য দায়িত্ব আমারই ছিল। জানি না আমার মালকিনের এত সকালে ওঠার অভ্যেস কি করে হলো। তাহলে কি সে পুরো রাত ঘুমায়নি? আমি সব সময় তার চোখ লাল লাল দেখতাম, যেন সে সারা রাত জেগেছিল। যখন থেকে সে বিয়ে করেই বাড়িতে এসেছিল, আমার জন্য তো কাজ করা ভীষণ মুশকিল হয়ে গিয়েছিল। সারাক্ষণ আমাকে এতটাই কষ্ট দিত যে সে তার সেবায় কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, কেননা সে মালিকের প্রাণের চেয়েও প্রিয় ছিল। কিন্তু আজ তাকে দেখতেই রাতে সেই ঘটনা আমার চোখের সামনে ঘুরতে লাগলো। আমি মালকিনের প্রতি ঘেন্নায় বিরূপ হয়ে উঠলাম। সে তার স্বামীর পেছনে এরকম কাজকর্ম করত। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর ছিলাম, আর এই ব্যাপারটা আমার জন্য তাই সহ্যের বাইরে ছিল। কোনো মহিলা আমার মালিককে এভাবে ধোঁকা দিতে পারে? যদি সে অন্য কোনো মহিলা হতো, তাহলে সেই রাতের কথাটা আমি মালিককে আগেই বলে দিতাম। কিন্তু সে মালিকের বউ ছিল, আর আমার মালিক নিজের বউকে ভীষণ ভালোবাসত। এজন্য আপাতত আমি শান্ত ছিলাম। আমার মালিক কারবারের জন্য এক শহর থেকে অন্য শহরে যেতে আসতে থাকতো, আর গত এক সপ্তাহে অন্য শহরে গিয়ে সে উঠেছিল। ঘরে আমার নতুন মালকিন আর মালিকের মা, মানে বড় মালকিন উপস্থিত ছিলেন। বড় মালকিনের সকালবেলা আরাম করে আয়েশ করে ওঠার স্বভাব ছিল, এই জন্য আমিও বাংলোতে ধীরে সুস্থে আসতাম। কিন্তু যখন থেকে নতুন মালকিন এসেছে, আমাকে সকাল সকাল উঠে কাজ করতে হতো। আমার নতুন মালকিনের আদব কায়দা ছিল অদ্ভুত, আর সেটা আমার বোঝার বাইরে ছিল। আমি যখনই বড় মালকিনকে তার ব্যাপারে বলতাম, তখন বড় মালকিন বলতেন যে সে বাংলাদেশি মহিলা, আর এখানে আমাদের শহরে সে নতুন নতুন এসেছে। তার রীতিনীতি আমাদের থেকে আলাদা। তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমি
সব ঠিক করে দেব। মালিকের আদেশে আমি বাংলাদেশি খাবার রান্না করা শিখছিলাম, আর বাংলাদেশি ভাষাও। আমি আগে থেকে এই ভাষা জানতাম, কেননা আমার মালিক প্রায় সময় বাংলাদেশের ভাষায় কথা বলতেন। মালিক চাইতো যে মালকিনকে যেন নিজের দেশের কথা ভেবে কষ্ট না পেতে হয়, আর সে আমাদের এই পরিবেশে যাতে মন বসাতে পারে। এই জন্য আমাদের ঘরকে বাংলাদেশের পরিবেশের মতো তৈরি করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের আদব কায়দা অনেক আলাদা ছিল। আমার জন্য সে সমস্ত বোঝা বা সেগুলোকে ফলো করা ভীষণ কঠিন হয়েছিল। আমি বিহার থেকে এর বাসিন্দা, আর চাকরির জন্য ঘর থেকে বেরিয়ে 8 বছর আগে শহরে এসেছিলাম। আর শহরে আসার পরে আমি প্রথমেই চাকরি পাই আমার মালিকের বাংলোতে, আর আমি এখানে খুশি খুশি চাকরি করতে লাগি। আমার মালিক ভীষণ ভালো মানুষ ছিল, তার অনেক বড় কারবার ছিল, আর আমার মালিক বেশিরভাগ সময় বাংলাদেশেই থাকতো, আর আমাকে তার সেবা করতে হতো। এত বড় বাংলোতে একা বড় মালকিনের জন্য আমাকে বেশি কাজ করতে হতো না। এই জন্য আমি অনেক আরাম করে নিজের চাকরি করতে পারতাম। মালিকের বাংলাদেশে থাকতে থাকতে বাংলাদেশের আদব কায়দা ভাষা জানা হয়ে গিয়েছিল। সে প্রায়ই এখানে আসার পর বাংলাদেশের ভাষায় কথা বলতো, সেই জন্যই আমি সেখানকার কিছু ভাষা বুঝতে পারতাম। এত বছর ধরে মালিক আমার সব ভালো খারাপ সময়ে সাথে ছিল, যার জন্য আমি মালিকের সব থেকে বিশ্বস্ত চাকর হয়ে গিয়েছিলাম। আর যখন কিছু মাস আগে মালিক বাংলাদেশ থেকে আসলো, তখন একা আসেনি, বরং সাথে তার ভীষণ সুন্দরী স্ত্রী উপস্থিত ছিল। আজ থেকে সে আমার নতুন মালকিন, কেননা মালিক বাংলাদেশে ভালোবেসে তাকে বিয়ে করেছিল, আর এবার তাকে সে বম্বে নিয়ে আসছে। এই খবরটা শুধু আমার জন্যই চমকে দেওয়া খবর ছিল না, বরং বড় মালকিন নিজেও অবাক হয়ে গিয়েছিলেন, কেননা তার একমাত্র ছেলে তাকে না বলে নিজের ইচ্ছায় বিয়ে করে নিয়েছে। সে নিজের বউকে বাড়িতে নিয়ে আসলো। প্রথমে তো বড় মালকিন ওই বউকে আপন করতে পারছিলেন না। তার কথা ছিল যে বাংলাদেশের মহিলারা বোম্বের মহিলাদের থেকে অনেক আলাদা হয়, আর বাংলাদেশের মহিলাদের বিয়ে করে বউ বানানো বোকামো ছাড়া আর কিছুই না, কেননা তাদের রীতিনীতি আদব কায়দা আমাদের থেকে অনেক বেশি আলাদা, একদম বাইরের মতো। আর তাদের ব্যাপারে বড় মালকিন কিছুই জানতেন না তেমন। কিন্তু যখন তিনি নিজের একমাত্র ছেলের ভালোবাসা দেখলেন, তখন তা মেনে নিলেন, আর তারপর আস্তে আস্তে তাকে আপন করে নিলেন। নতুন মালকিনের আসার পর শুধুমাত্র ঘরের পরিবেশই বদলে যায়নি, বরং এমন মনে হতো যেন সব কিছু বদলে গেছে। নতুন মালকিন কখনো ফিটকিরি আনতে বলতো বা কখনো জয়তুনের তেল আনতে বলতো, জানি না সে সারাক্ষণ নিজের ঘরের মধ্যে কি যে করতো। তারপর একদিন যখন মালিক কাজ করে ঘরে আসলো, তখন খাবার সময় টেবিলে বসে সে মালিকের কাছে জেদ করতে লাগলো যে তার একটা ঘোড়া চাই, সে ঘোড়া ছাড়া থাকতে পারে না। মালিক পরিষ্কার বারণ করে দিল, এটা বলে যে তার জন্তুর থেকে অ্যালার্জি আছে, আর বাড়িতে কোনো রকমের জন্তু সে পালন করতে পারবে না, করলে তার অ্যালার্জি হতে পারে, এই জন্য সে ঘরে ঘোড়া আনতে চায় না। যদি মালকিনের এতই শখ থাকে, তাহলে সে কখনো কখনো তার বন্ধুর ঘোড়াকে নিয়ে মন ভালো করতেই পারে। মালিকের কথা শুনে মালকিন কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা শব্দই বলতে লাগলো যে তুমি কি জানো, আমরা বাংলাদেশের মহিলারা ঘোড়া ছাড়া থাকতে পারি না। এমনিতেও তুমি তো পুরো সপ্তাহ ঘরের বাইরেই থাকো, তোমার আবার ঘোড়ার থেকে কি করে অ্যালার্জি হবে? আমি নিজেই দেখাশোনা করব আর তার খেয়ালও রাখবো, কিন্তু আমি জানি না আমার ঘোড়া চাই চাই। সেই দিন আমি বুঝতে পারলাম যে আমার মালকিন ভালোভাবে হিন্দি জানে। প্রথমে মালিক নিজের বউকে ভালোবেসে বোঝাতে লাগলো, কিন্তু যখন সে মানলো না, নিজের কথাতে অনড় থাকলো, তখন তা না চাইতেও মালিক কালো রঙের ঘোড়া কিনতে হলো, আর বলে দিল যে ওই ঘোড়াকে ঘরের পেছনে যেন বেঁধে রাখে। ছোট মালকিন ভীষণ খুশি হয়ে গেল, আর ঘোড়াকে দেখে তার মুখে এমন আনন্দের আভা দেখা দিল যেন সেটি ঘোড়া না, বরং অনেক প্রিয় জিনিস। আমারও মনে হলো যে মালকিন একাকিত্ব দূর করতে ঘোড়া রাখতে চায়, অথবা বাংলাদেশের মহিলারা ঘোড়ায় আসক্ত, এটাও হতে পারে। কিন্তু আমি কি করে জানবো যে এই বাংলাদেশি মহিলারা ঘোড়ার সাথে কি করে? মালিকের বাড়ি আসার 15 দিন হবে হয়তো, আবার মালিককে বাংলাদেশে যেতে হলো। নতুন মালকিন সাথে যেতে চাইলেন, কিন্তু মালিক বললেন যে এবার তুমি এখানেই থাকার অভ্যাস করো, যাতে এই পরিবেশকে তুমি চিনতে পারো, বুঝতে পারো। মালিকের কথা শুনে মালকিন থেকে গেল, আর ঘোড়ার সাথে সময় কাটাতে লাগলো। মালকিনের অভ্যাস অনেক আলাদা ছিল। সে 7 সকালে ডাইনিং টেবিলে বসে পড়তো, আর জল খাবারের সেই সমস্ত খাবার খেত যাতে তার শক্তি বাড়ে। আমি আজ পর্যন্ত কোনো মহিলাকে এত পরিমাণে গাদা গরম খাবার খেতে দেখিনি যেরকম আমার মালকিন খেত। সে সময়ে খাবার খেত, আর নিজের সৌন্দর্যের পুরো খেয়াল রাখতো। যখন কিনা মালিকও বাড়িতে থাকতো না, কিন্তু সে সারাক্ষণ সুগন্ধ তাতেই মেখে থাকতো।
নিজের নতুন ঘোড়া রেনবোর প্রতিও তার স্নেহ তৈরি হয়ে গিয়েছিল। অনেক সময় সে ঘোড়ার সাথে একা সময় কাটাতো। এখন যখন সে তার ঘোড়ার সাথে থাকে তখন আমার সেখানে যাওয়ার অনুমতি থাকে না। মালিক গিয়েছিল 1 সপ্তাহই মাত্র হয়েছিল। একদিন ঘোড়ার আওয়াজে আমি ঘর থেকে বের হলাম। তখন এটা দেখে আমার তো হোশ উড়ে গেল যে মালকিন মাঝরাতে ঘোড়ার প্রতি ভালোবাসার প্রেমের অনুভূতি ব্যক্ত করছিল। সে ঘোড়ার পায়ের কাছে বসেছিল। আমার তো প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তারপরের ঘটনা না দেখেই আমি ফেরত চলে এসেছিলাম। আমি এতটাও বোকা না যে এটা বুঝতে পারবো না যে মালকিন কি করছিল। আমি ভেবেছিলাম যে সত্যিটা নিজের চোখে দেখব আর তারপর মালিককে এই ব্যাপারে বলবো, কেননা এরপরে চুপ করে থাকা আমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করার সমান হবে। পরের রাতে যখন হালকা একটা আওয়াজ আসলো, আমি নিজের কোয়ার্টার থেকে বেরোলাম। লুকিয়ে লুকিয়ে আমি আস্তাবলের কাছে পৌঁছে গেলাম। তখন দেখলাম আজও মালকিন ঘোড়ার কাছে দাঁড়িয়েছিল আর তার কানে কিছু বলছিল। এমন মনে হচ্ছিল যেন ঘোড়া মালকিনের কথা বুঝতে পারছে। আর তারপর ঘোড়া নিজের মুখ দিয়ে মালকিনের মুখ স্পর্শ করে চেটে দিল আর ভালোবাসার প্রকাশ করতে লাগলো। মালকিন পুরোপুরি ঘোড়াকে নিজের ভালোবাসা আর আবেগ দিয়ে কাবু করে নিয়েছিল। তখন সে আস্তে আস্তে তার গায়ে হাত বোলাতে বোলাতে তার পায়ের কাছে বসে পড়ল। এইসব দেখে আমার শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হলো। তারপরের ঘটনা দেখে আমার তো হুঁশ উড়ে গেল। আজকের রাতে পুরো ঘটনা আমি নিজের চোখে দেখলাম। আমি বুঝতে পারছিলাম না যে মালকিন এরকম অদ্ভুত ঘটনা কেন ঘটাচ্ছিল। এই জন্য সে মালিককে ছেড়ে ঘোড়া আনার জন্য জেদ করছিল। বড় মালকিন ঠিকই বলেছিলেন যে বাংলাদেশের মহিলারা কথা কিছু বলা যায় না, তারা বোম্বের মেয়েদের মতো হয় না। আর আজ বড় মালকিনের কথার মানে আমি বুঝতে পারলাম। আমার মালকিন যা কিছু করলো সেরকম আমি আজ পর্যন্ত দেখিনি। এর জন্য আমি চুপচাপ পুরো ঘটনাটা দেখার পর এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত কিনা ভাবতে লাগলাম। মালিকের এখনো ফেরত আসার কয়েক সপ্তাহ বাকি। আর এই 1 সপ্তাহে আমি নিজের নতুন মালকিনের অদ্ভুত অদ্ভুত ব্যাপার দেখতে লাগলাম। পরের দিন রাতে আমার মালকিন যখন মাঝরাতে ঘোড়ার সাথে সময় কাটাতে লাগলো আর আমি আমার ঘরে ফেরত চলে আসছিলাম, তখন সেই সময় আমি নিজের কোয়ার্টারে ফেরত যাবার বদলে মালকিনের ঘরে পৌঁছে গেলাম আর জানলা দিয়ে সেখানকার ঘটনা দেখতে লাগলাম। তখন আমি এটা দেখে ভীষণ অবাক হলাম, কেননা মালকিন তখন আবার ঘরে গিয়ে তার থেকেও অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাচ্ছিল। আমার নতুন মালকিন কিছু এমন করছিল যে এটা আমি ভাবতেও পারিনি। সেজন্যই তাকে রাতের সাহারা নিতে হয়। আর ঘোড়ার সাথে তার সম্পর্ক দেখে আমার পক্ষে চুপ করে থাকা আর সম্ভব ছিল না। আমি সেই বাড়ির নুন খেয়েছিলাম। এই জন্য আমি সকাল হতেই সোজা বড় মালকিনের কাছে গিয়ে হাজির হলাম আর তাকে নতুন মালকিনের ব্যাপারে সব বলে দিলাম। আমার কথা শুনে বড় মালকিন বলতে লাগলো, তো আমি কি করতে পারি? আমার ছেলে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। আমি যদি তার বিরুদ্ধে যাই আর আমার ছেলেকে কিছু বলি তাহলে সে আমায় কখনো ভরসা করবে না। এমনিতেও এতদিন ধরে আমি আন্দাজ পেয়েছি যে সে কোনো সিধে সাদা মেয়ে নয়। সে তোমার মালিকের সম্পত্তি দেখে তাকে বিয়ে করেছে আর আজ নয়তো কাল তোমার মালিককে সে ছেড়ে যাবে। বড় মালকিনের কথা আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিল। সে নতুন মালকিনকে আটকানোর কোনো ইচ্ছাই প্রকাশ করলো না। তার কথা ছিল যে এভাবে সে তার ছেলের থেকে দূরে চলে যেতে পারে। আর তার কথা কিছুটা ঠিকও ছিল, কিন্তু আমার চুপ করে থাকা উচিত ছিল না। এজন্য প্রতিটা দিন কাটার সাথে সাথে আমি আমার মালিকের ফেরার অপেক্ষা করতে থাকি। প্রতি রাত আমি ভীষণ ছটফট করে মালিকের আসার জন্য অপেক্ষা করি, কেননা ঘোড়ার আওয়াজ আমার কানে আসতো আর আমি জানতে পারতাম যে নতুন মালকিন কি করছে। তার সাথে জানি না আমার মালকিন কীরকম মহিলা ছিল, নাকি বাংলাদেশের মহিলারা এরকমই করে। পুরো 1 সপ্তাহ কেটে যাওয়ার পর যখন মালিক ফেরত আসলো, সে আসতেই নতুন মালকিনকে বুকে জড়িয়ে ধরলো আর নিজের ভালোবাসার প্রকাশ করলো। আমি যে কিনা পেছনে দাঁড়িয়েছিলাম এটাই ভাবছিলাম যে জানি না আমার মালিককে এই কথাটা বলা উচিত কিনা। যদি মালিক আমার কথায় বিশ্বাস না করে তাহলে আমার 4 বছরের পুরনো চাকরি বিপদের মুখোমুখি হতে পারে। আর যদি তার স্ত্রী তার নিজের করা কাজের কথা অস্বীকার করে তখন আমার কি হবে? আমি কিভাবে মালিকের সামনে নিজেকে সত্যি প্রমাণ করতে পারি? আর তার বউ কেনই বা নিজের এই কথাগুলোর প্রকাশ করবে যে মালিকের না থাকায় সে মাঝরাতে ঘোড়ার সাথে কি করত? যখন আমার মালিক আরাম করার পর ঘরের বাইরে বের হলো আর আমাকে নিজের কাছে ডেকে ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো, যেমনটা সে সব সময় করে থাকে, তখন আমার কাছে এই সুযোগটা ঠিক বলে মনে হলো যে এটাই সুযোগ আমি মালিককে মালকিনের সত্যিটা বলে দিই। মালিক আমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি তো নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারি। এই সমস্ত ভাবতে লাগলাম আর তারপর আমি মালিককে বলে দিলাম যে রাতের অন্ধকারে মালকিন কি অবস্থায়
ঘোড়ার কাছে আসতে যেতে থাকে। আমার দিকে সে অবাক হয়ে তাকাতে লাগলো। এটা কিভাবে সম্ভব? রিনা তো ঘোড়াকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার মানে এটা না যে সে এরকম অদ্ভুত আচরণ করবে। আর তাছাড়া সে এরকম করে কি পেয়ে যাবে? সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমাদের জীবনে কোনো কিছুর কোনো অভাবও নেই। আমি মালিকের সামনে মাথা নিচু করলাম আর বললাম, আমার কাজ ছিল আপনার প্রতি বিশ্বস্ত থাকা, আর মালকিন কি করে আর কেন করে এটা জানা আমার ব্যাপার। আর না আমার এই ব্যাপারে কোনো আগ্রহ আছে, কিন্তু আমি ভয় পেয়েছি যে আমার মুখ বন্ধ করে রাখলে আপনার লোকসান হতে পারে, কেননা যা কিছু মালকিন করতে থাকে সেটাই আপনার লোকসান হতে পারে। আমার কথা শুনে মালিক শান্ত হয়ে গেল, আর সে নিজের বউকে ডাকলো আর বলল যে আজ রাতে আমি অন্য শহরে যাব, আর আজ রাত তোমাকে একা থাকতে হবে। আমি আমার মালিককে ভীষণ ভালোভাবে জানতাম, এজন্য তার কথা শুনে আমি বুঝে গেলাম যে সে সব কিছু নিজের চোখে দেখতে চায়। মালিকের কথা শুনে মালকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, আর তারপর বলল, তাড়াতাড়ি চলে আসবে। মালিক চুপ করে রাতের অন্ধকার হওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে গেল, আর পেছন দিয়ে ঘুরে আমার কোয়ার্টারে পৌঁছে গেল। যখন আমি রাত্রিবেলা আমার ঘরে ঢুকলাম তো আমি মালিককে দেখে অবাক হয়ে গেলাম। তারপর রাতে যেই ঘোড়ার মুখ দিয়ে আওয়াজ বের হতে লাগলো, তখন মালিক ঘর থেকে বেরিয়ে গেল। আস্তাবল পর্যন্ত পৌঁছে সে নিজের চোখে মালকিনকে ঘোড়ার পায়ের কাছে বসে থাকতে দেখলো। মালিকের তো এই ব্যাপারটা বিশ্বাসই হচ্ছিল না যে তার বউ এরকম কিছু করতে পারে। মালিক তাড়াতাড়ি মালকিনের কাছে পৌঁছে গেল, আর তাকে দেখে মালকিনের তো চেহারার রং উড়ে গেল। আর যখন মালিক রেগে গেল আর মালকিনকে প্রশ্ন করা শুরু করলো, তখন তার কথা বলাই বন্ধ হয়ে গেল। মালিকের রাগ সহ্যের সীমার বাইরে হওয়ায় মালকিন কান্না করতে লাগলো। আর তারপর মালকিন এমন একটা সত্যি বলল যেটা শুনে আমি আর মালিক অবাক হয়ে গেলাম। মালকিন কেঁদে কেঁদে বলল, যখন সে বিয়ে করে মালিকের সাথে এই ঘরে আসে তখন সব কিছু তার জন্য নতুন ছিল। সে এখানকার নিয়ম নীতি কিছুই জানতো না, আর না এই দেশের আদব কায়দা। সে ভীষণভাবে চিন্তায় পড়ে গিয়েছিল, আর মালিকও তাকে ছেড়ে কারবারের ব্যাপারে অন্য দেশে যেতে চেয়েছিল। তখনই মালিকের মা মানে বড় মালকিন তাকে নিজের কাছে ডেকে বলেছিলেন যে মালিকের অনেক মেয়ের সাথেই আগেই সম্বন্ধ ছিল, আর এখনও মালিক যখন বাইরের দেশে যায় সে ওখানে অনেক মেয়েদের সাথে বন্ধুত্ব করে। যদি সে তাড়াতাড়ি মালিককে বাচ্চার সুখ দিতে পারে তখন তার বাচ্চা মালিকের পায়ের শিকল হয়ে যাবে, আর মালিক কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। এটা শুনে রিনা মালকিন ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল, কেননা সে পরিবারের বিরুদ্ধে গিয়ে মালিককে বিয়ে করে আমাদের দেশে এসেছিল। আর এইরকম অবস্থায় মালিক তার সাথে যদি কোনো ধোঁকা করত তাহলে সে আশ্রয়হীন হয়ে যেত। এটা ভেবে যখন সে চিন্তায় পড়ে গিয়েছিল তখন বড় মালকিন তাকে বলেছিলেন, যদি কোনো ঘোড়ার সাথে সে ভালোবেসে থাকে আর তার লেজের কিছুটা লোম কেটে নিজের বিছানার তলায় রাখে তাহলে তাড়াতাড়ি ঘরে বাচ্চা এসে যাবে। রিনা মালকিন বড় মালকিনের কথা অনুযায়ী চলতে লাগলো, আর তার মানে হয়েছিল যে এইভাবে সে মালিককে কাবু করতে পারবে আর মালিক তাকে ছেড়ে যাবে না। সে তাই বড় মালকিনের কথায় এসে মালিকের সামনে মিথ্যা বলতে শুরু করে দেয়। বাংলাদেশের মহিলারা ঘোড়া ছাড়া থাকতে পারে না। মালিক নিজের বউকে খুশি করার জন্য তাকে ঘোড়া কিনে দিয়েছিল, নিজে অন্য দেশে চলে গেল, আর রিনা মালকিন নিজের শাশুড়ির কথা শুনে ঘোড়ার সাথে সময় কাটাতে লাগলো, আর তার লেজ থেকে লোম কেটে তার বিছানার তলায় রেখে দিত, যেটা কিনা বেআইনি। আমার বড় মালকিন এই কথা খুব ভালো করেই জানতেন যে আমার কোয়ার্টার আস্তাবলের পাশেই, আর আমি মালিকের ভীষণ বিশ্বস্ত চাকর। আমি যখন মালকিনকে কোনো এরকম অদ্ভুত কিছু করতে দেখব তখন মালিককে নিশ্চয়ই বলবো। আর বড় মালকিন নিজেও মালিককে রিনা মালকিনের ব্যাপারে লাগান ভাঙ্গান করে তাকে ঘর থেকে চিরজীবনের জন্য বের করে দিতে পারবেন। বড় মালকিন রিনা মালকিনকে সোজা পথে এই ঘর থেকে বের করেননি, সেজন্য সে এইরকম অদ্ভুত নোংরা খেলা রচনা করেছিলেন, আর আমিও তার শিকার হয়ে গিয়েছিলাম। যদি মালিক নিজে থেকে সত্যিটা জানার চেষ্টা না করতো তাহলে বোধহয় সে মালকিনকে এভাবেই বুঝতো যেভাবে আমি বুঝেছিলাম। সমস্ত সত্যিটা মালিকের সামনে আসার পর আমি লজ্জায় মালিকের সামনে মাথা ঝুঁকিয়ে নিলাম। আমি মালিকের থেকে ক্ষমা চাইলাম, তখন মালিক আমাকে মন থেকে ক্ষমা করে দিল, কেননা তার আসল অপরাধী আমি নই, বরং তার মা ছিল। বড় মালকিন নিজের মুখে এই কথাটার প্রকাশ করেছিলেন যে সে বাংলাদেশের মহিলাকে নিজের বৌমা বানাতে চান না, বরং অন্য কোনো বংশের মেয়েকে তিনি মালিকের সাথে বিয়ে দিতে চাইছিলেন। বড় মালকিন এই কথা ভীষণভাবে বিশ্বাস করতেন যে বাংলাদেশের মহিলারা ভালো হয় না, কিন্তু তারপরেও কয়েক বছরের মধ্যে রিনা মালকিন নিজের ভালোবাসা আর সেবা দিয়ে বড় মালকিনের হৃদয় জিতে নিয়েছিল।
মহিলারা শুধু ভালোবাসার পোকা হয়, আর যদি কোনো সম্পর্কে ভালোবাসা সে পেয়ে যায় তাহলে সে তার পরিবর্তে ভালোবাসাই দিতে পারে। আর এই কথাটা রিনা মালকিন সত্যি প্রমাণ করেছিল যে ভালোবাসা মুখে বলা বা তর্ক করে হয় না, বরং হৃদয় থেকে হয়। বলতে গেলে তো আমি ছিলাম একজন চাকর, কিন্তু সে আমাকেও ভীষণ সম্মান দিয়ে কথা বলতো। আর তার ঘোড়া আজও আমাদের বাংলোয় দাঁড়িয়ে আছে, আর সে আগের থেকেও তাকে ভালোবাসে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও কি মনে হয় যে বাংলাদেশের মহিলারা বা অন্য কোনো দেশের মহিলারা বিশ্বস্ত হয় না বা সেবা করতে জানে না? ভালোবাসার সম্পর্ক শুধু কি তর্ক দিয়েই বা মুখে বলেই হয়? আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।